এইবারের 2024 সালের লোকসভা নির্বাচন বোধহয় ভারতবর্ষের ইতিহাসে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে। হয়তোবা কেউ কেউ একথাও বলছেন যে 1975 থেকে 77 সাল পর্যন্ত যখন জরুরি অবস্থা ছিল, তারপরের জেনারেল ইলেকশন, তারপরের লোকসভা নির্বাচনও বোধহয় এত গুরুত্বপূর্ণ ছিল না যতটা কিনা এইবারে 2024 সালে হতে চলেছে বা হচ্ছে। এই নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যে নির্লজ্জ ভাষায়, ঐতিহাসিকভাবে ভারতবর্ষে যে জিনিস ঘটেনি, যে নির্লজ্জ ভাষায় প্রধানমন্ত্রী রাজস্থানে সরাসরি সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছেন, তাই নিয়ে এখনো পর্যন্ত আজ অবধি 2 সপ্তাহ প্রায় পার হতে গেল, প্রধানমন্ত্রীকে একটি নোটিশও দেননি। আমরা ধিক্কার জানাবো, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ধিক্কার জানাবো। অথচ দেখা যাচ্ছে যে একটি বিরোধী দল আম আদমি পার্টি তার একজন নেত্রীকে একটা সামান্য কোনো কারণে মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসি ভায়োলেশনের জন্য একটা চিঠি পাঠাচ্ছেন, নোটিশ পাঠাচ্ছেন নির্বাচন কমিশন। সেই নেত্রী প্রেস কনফারেন্সে এসে বলছেন আমাকে এটা পাঠানো হয়েছে 11:45 এর সময় দেখুন, অথচ বিজেপির মিডিয়াগুলো তার 8 ঘন্টা আগে 11:15 থেকে প্রচার করছে। ওরা জানলো কি করে? তাহলে কি নির্বাচন কমিশন বিজেপির দালাল? আমাদের প্রশ্ন করতে হবে, আমাদের বুঝতে হবে যে নির্বাচন কমিশন সংবিধানের 324 ধারা অনুযায়ী তাদের দায়িত্ব হলো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো, যাতে প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ক্যান্ডিডেট তার মতামত, তার বক্তব্যকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারেন। তার যে সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, তার বাক স্বাধীনতার অধিকার, এটা সংবিধানের ইন্টিগ্রাল পার্ট, তাকে যাতে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারেন, সেই ব্যবস্থাকে সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। আমরা আশা রাখবো নির্বাচন কমিশন এরপর থেকে নিরপেক্ষ কাজ করবেন। এত গেল বিরোধীদেরকে দমন করার প্রশ্ন, বললে তো শেষ হবে না, হাতে সময় কম, বেশি বলবো না। একটা জিনিস শুধু এর সাথে অ্যাড করব, ইলেকটোরাল বন্ড। যে ইলেকটোরাল বন্ডকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন অসাংবিধানিক, বেআইনি, সেই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপি 2019 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রায় 8,500 কোটি টাকা খেয়েছে বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে। আমরা বলবো, হয়তো কেউ কেউ এটা বলবে যে ঠিক আছে, কোম্পানিরা একটা দলকে টাকা দিয়েছে, অসুবিধা কি? হ্যাঁ অসুবিধা আছে, অসুবিধা আছে। যেভাবে দেওয়া হয়েছে ইলেকটোরাল বন্ড, ঘুষকে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছিল, ঘুষকে বেআইনি থেকে আইনি করে দিয়েছিল। কি করে? একটা বড় কোম্পানি, সে হয়তো ট্যাক্স দিচ্ছে না, আমাদের ট্যাক্স না দিলে চলবে কি করে? ট্যাক্সের মাধ্যমেই তো সরকারি শিক্ষা চলে, ট্যাক্সের মাধ্যমেই তো সরকারি স্বাস্থ্য চলে, ট্যাক্সের মাধ্যমে বিভিন্ন রকমের জনমুখী প্রকল্পগুলো, আইনগুলো, সমস্ত কিছু চলে। সেই ট্যাক্স যদি কোম্পানিগুলো ফাঁকি দেয়, তাহলে কি করে দেশের জনগণের কাছ থেকে তাহলে টাকা ছাড়া হলো, টাকা মারা হলো? সেই ট্যাক্স তারা দিচ্ছিলেন না। দেখা যাচ্ছে কি, সাথে সাথে ইডিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে লাগিয়ে দেওয়া হচ্ছে সেই কোম্পানির পেছনে। ভালো কথা, কেস হচ্ছে। তারপর দেখা গেল সেই কোম্পানি কেসটা হওয়ার পরে 100 কোটি টাকা বিজেপির ফান্ডে দিল। বিজেপির ফান্ডে 100 কোটি দেওয়ার পর ইডি পরিষ্কার বলে দিচ্ছে ও ঠিক আছে, কেস আর নেই, উঠে গেল। অর্থাৎ ব্যাপারটা কিরকম দেখুন, জনগণ আছেন একদিকে, জনগণের কাছে তার ফান্ড আছে, তার টাকা আছে, তার ট্যাক্সের টাকা, জনগণের টাকা মানে সরকারের টাকা, সেটা আছে। আর একদিকে কর্পোরেট সংস্থা, কোম্পানিগুলো, তার ফান্ড আছে। আরেকদিকে আছে রাজনৈতিক দলগুলোর ফান্ড। দেখা যাচ্ছে জনগণের টাকা মেরে, অর্থাৎ ট্যাক্স ফাঁকি দিয়ে কোম্পানিগুলো ব্যবসা করতে পারছে, কারণ সেই কোম্পানিগুলো আবার ওই টাকা, কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা এই বিজেপির মতো দলগুলোকে দিচ্ছে। আর আমরা পশ্চিমবঙ্গে যে অবস্থায় দাঁড়িয়ে আছি, সে আর এক, যাকে বলে শাঁখের করাত,
শাখের করা ছাড়া আর কি বলবো। কোন দিকে এই যে ইলেকটোরাল বন্ডের মতো সারা পৃথিবীর সবচেয়ে বড় ঘোটালা, সারা পৃথিবীতে এত বড় ঘোটালা আর ঘটেনি। এরকম কয়েক হাজার কোটি টাকা দলগুলোকে দিয়ে ব্যবসা করতে পেরেছে এই কোম্পানিগুলো, লক্ষ লক্ষ কোটি টাকার স্ক্যাম করেছে, সেই সুযোগ করে দেওয়া হয়েছে। অথচ আমাদের এই রাজ্যে যে দল সরকারে আছে, যারা কিনা বিজেপি বিরোধী, আমরা শুনতে পাই তারা এই ইলেকটোরাল বন্ডের মতো বিষয় নিয়ে এত বড় দুর্নীতি। একটা ওষুধ কোম্পানি তার এগেইনস্টে ড্রাগ কন্ট্রোল বোর্ড ছাড় দেয়নি, সেই ওষুধকে অসুস্থ হয়েছে, বাচ্চা মারা গেছে, শিশুদের মৃত্যু হয়েছে, সেই ওষুধ কোম্পানির কাছ থেকে ঘুষ খেয়ে সেই ওষুধকে বৈধতা দিয়েছে এই বিজেপি। আমরা ধিক্কার জানাই। আমাদের প্রশ্ন যে এই সরকারকে আর একটি ভোটও কি আমরা আর দেব ভাই? দেব? আমাদের পক্ষে সম্ভব দেওয়া? তাহলে এই যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা বিজেপি নিয়ে জনগণকে শেষ করে দিল, তার বিরুদ্ধে ভাই কেন এই রাজ্যের সরকারে যে দলটি আছে তৃণমূল কংগ্রেস একটি কথা বলেনি? আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ থেকে কি ভাই শুনতে পেয়েছেন কোন কথা ইলেকটোরাল বন্ড নিয়ে? পেয়েছেন শুনতে? কি করে পাবেন? কি করে পাবেন? একবার চিন্তা করে দেখুন, বিজেপি যদি কেন্দ্রে সরকারের থেকে 6,500 থেকে 8,500 কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে নিয়ে থাকে, তাহলে তৃতীয় স্থানে অবস্থান করছে তৃণমূল কংগ্রেস। সে একটা লোকাল দল, সে একটা আঞ্চলিক দল, সে একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে শুধুমাত্র ক্ষমতায় আছে। কংগ্রেস একটা জাতীয় দল, সেও তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে আছে তৃণমূল কংগ্রেস। সেই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে 1600 কোটি টাকার ওপর খেয়েছে বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে। কি করে বিরোধিতা করবে সে? কি করে বিজেপির বিরোধিতা করবে সে? বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিলে সে আর কি জনগণের এমপি থাকে? 2024 সালের লোকসভা নির্বাচন বোধহয় ভারতবর্ষের ইতিহাসে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে। হয়তোবা কেউ কেউ একথাও বলছেন যে 1975 থেকে 77 সাল পর্যন্ত যখন জরুরি অবস্থা ছিল, তার পরের জেনারেল ইলেকশন, তার পরের লোকসভা নির্বাচনও বোধহয় এত গুরুত্বপূর্ণ ছিল না যতটা কিনা এইবারে 2024 সালে হতে চলেছে বা হচ্ছে। কেন বলছি এই কথা? সোজাসুজি বললে বলা যায়, আমার আগের বক্তারা অনেকটা বলে দিয়েছেন, তাহলে এক কথায় যদি বলতে হয় তাহলে বলা যায় যে বর্তমানে বিগত 10 বছর ধরে কেন্দ্রে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আছেন, সেই দলটি যদি পুনরায় একক সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতায় আসেন, তাহলে জানা যায় না আগামীতে নির্বাচনটাই আর হবে কিনা। তাহলে জানা যায় না কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর আর কোন অস্তিত্ব থাকবে কিনা। তাহলে জানা যায় না যে বিচার ব্যবস্থা বলে আর কিছু অবশিষ্ট তারা রাখবে কিনা। কেন বলছি এই কথা? আমি কয়েকদিন আগে একজনের বক্তব্যে শুনছিলাম, তিনি বলছেন যে ওই কেন্দ্রে অবস্থানকারী যে রাজনৈতিক দলটি তথা বিজেপি, তাদের তো আসলে ভোট চাওয়ার কোনো অধিকারই নেই। কেন ভোট চাইবেন তারা? কোন মুখে ভোট চাইবেন? কারণ তারা নির্বাচন কমিশনকেই, যেভাবে নির্বাচন কমিশনার নিরপেক্ষভাবে ঠিক করা হতো, তাকেই বদলে দিতে চাইছেন এবং দিয়েছেন। সুপ্রিম কোর্টের বিগত বছরের 2023 সালের মার্চ মাসের একটা রায়কে অগ্রাহ্য করে পার্লামেন্টে আগের 2023 সালের ডিসেম্বরে শীতকালীন অধিবেশনে একটা বিল এনে তারা নির্বাচন কমিশনার নিয়োগ করার পদ্ধতিটাই পাল্টে দিয়েছেন। এটা খুব আর শেখপুরের সভাপতি সাহেব, আপনি একটু স্টেজে আসবেন। ক্যাশিয়ার সাহেব, সরি। এখন
তো তারা সুপ্রিম কোর্ট বলেছিলেন যে নির্বাচন কমিশনার নিয়োগ করতে গেলে তিনজন ঠিক করবেন, একজন প্রধানমন্ত্রী, আর একজন বিরোধী দলের নেতা, তাহলে এক এক হলো, আর একজন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখানে পার্লামেন্টে বিল এনে যেটা পাল্টে দেওয়া হলো, তাও কি করে পাল্টে দেওয়া হলো? বিরোধী প্রায় 150 জন এমপি কে সাসপেন্ড করে দিয়ে করে কি করা হলো? হ্যাঁ, নিয়োগ করবেন একজন প্রধানমন্ত্রী আর একজন বিরোধী দলনেতা, ভালো কথা, এক এক হলো। আর তৃতীয় জন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হলো, বাদ দিয়ে ঢোকানো হলো একজন ক্যাবিনেট মন্ত্রীকে। তাহলে এর মানে কি? দুজন সরকার পক্ষের থাকলেন আর বিরোধী পক্ষের একজন, ফলত যা হবার তাই হলো।